লাগামহীন করোনায় ২৪ ঘন্টায় ঢাকার বাইরেই রেকর্ড ২ শতাধিক মৃত্যু। রাজধানীতেও মিলছে না শয্যা। জাপান থেকে আসছে আরও ২৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা। ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি। গ্রাহক ও ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া ৩ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। লাগামহীন করোনা সংক্রমণে দেশে বেড়েই চলেছে মৃত্যু। ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজধানীর বাইরেই মারা গেছেন ২০১ জন। এর মধ্যে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় ১৫০। একক জেলা হিসেবে সর্বোচ্চ বগুড়া ও কুষ্টিয়ায় মারা গেছেন ১৬ জন করে। শনাক্তের হার সর্বোচ্চ বরিশালে ৬৯.১৪%। এদিকে ঢাকা বিভাগের নতুন হটস্পট এখন টাঙ্গাইল ও ফরিদপুর। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে। রোগীর চাপে বেসামাল হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আছে অক্সিজেন সংকটও। অনেক হাসপাতালের বাইরে রোগীদের দীর্ঘ লাইন এখন। খুলনার 4টি হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে 22 জন মারা গেছেন। তাদের মধ্যে খুলনার 10 জন, বাগেরহাটের 4 জন, যশোরের 4 জন, নড়াইলের 2 জন ও সাতক্ষীরার 1 জন। 24 ঘন্টায় 165টি নমুনা পরীক্ষায় 102 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 61.9%। আমার রুগী নিয়ে এসেছি 8টায় সকাল। এখন পর্যন্ত কোনো ভর্তির কোনো ফয়সালা দেয় না, ভর্তি নেবেই না, তারা ডিক্লেয়ার দিয়ে দিছে। এখন এই অবস্থায় ফেলায় রাখছি, কোথায় নিয়ে যাব কি করবো তো কিছু বুঝতে পারতেছি না। অক্সিজেন যেটা দরকার সেটা অপ্রতুল, আর আমরা ম্যাক্সিমামই বাইরে থেকে আনতেছি। জেলা হিসাবে সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়া ও বগুড়ায় 16 জন করে। কুষ্টিয়ায় 801টি নমুনা পরীক্ষায় শনাক্ত 177 জন। হটস্পট সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 10 জন। শনাক্তের হার 25.6%। এখানে বেড খালি নাই, তা কিভাবে ট্রিটমেন্ট পাবে তারা? আমার রোগীর অবস্থা খুব খারাপ, শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 20 জন মারা গেছেন করোনা ও উপসর্গ নিয়ে। তাদের মধ্যে রাজশাহীর 7 জন, পাবনার 4 জন, নওগাঁর 3 জন, চাঁপাইনবাবগঞ্জের 2 জন, নাটোরের 2 জন এবং কুষ্টিয়া ও মেহেরপুরের 1 জন করে। হাসপাতালে প্রচুর চাপ, রোগীর তো কোনো অভাব নেই করোনা রোগী। 7 জন করে মারা গেছেন নতুন হটস্পট বরিশাল ও ময়মনসিংহ মেডিকেলে। বরিশালে 24 ঘন্টায় শনাক্তের হার সর্বোচ্চ 69.14%। আর ময়মনসিংহে দেখা দিয়েছে আইসিইউ সংকট। বারিন্দাতে আর মেঝেতে বিভিন্ন জায়গায় হাসপাতালের রোগী অনেক। আমার মা আপনার করোনা ধরেন যেন আপনার অনেক ক্রিটিক্যাল অবস্থায় আছে, বাট আমরা আইসিইউতে বেড পাচ্ছি না। ডক্টরে লিখে দিয়েছে যে আইসিইউতে অ্যাডমিট করতে হবে। এখন আমরা গিয়ে ওইখানে দেখলাম যে প্রায় 4-5 দিন আগে থেকে কোনো সিট নাই। ঢাকা বিভাগের নতুন হটস্পট টাঙ্গাইল ও ফরিদপুর। করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুরে 9 জন ও টাঙ্গাইলে 6 জন মারা গেছেন। টাঙ্গাইলে শনাক্তের হার 51% আর ফরিদপুরে 46%। এছাড়া 24 ঘন্টায় যশোরে 14 জন, ঝিনাইদহে 11 জন, সিলেটে 9 জন, চট্টগ্রাম, শেরপুর, জামালপুর ও ঠাকুরগাঁওয়ে 4 জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার মাজেদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাজেদ, শ্রেয়া, আপনি জানেন যে বগুড়া এখন করোনা একটা হটস্পট হয়ে উঠেছে। শুধু বগুড়াকে কেন্দ্র করে আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে রুগী আসতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু বগুড়া যে মোহাম্মদ আলী হাসপাতাল, সে হাসপাতাল কিন্তু বিশেষায়িত করোনা হাসপাতাল হিসাবে এখানে ঘোষণা দেওয়া হয়েছে এবং এখানে যে 250 শয্যার যে হাসপাতাল, সেই হাসপাতালটা কিন্তু সম্পূর্ণভাবে করোনা ইউনিট করা হয়েছে এবং অক্সিজেন সাপ্লাই করা হয়েছে। সেখানে কিন্তু আজকে সকাল থেকে 250 জনের বেশি এখানে রুগী ভর্তি হয়েছে। 260 জনের মতো রুগী ভর্তি হয়েছে। আর এখানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে 100 শয্যা ছিল সেখানে কিন্তু ডাবল করা হয়েছে, অর্থাৎ 200 শয্যা হাসপাতাল এখানে করোনা রুগীদের জন্য করা হয়েছে। সেখানেও কিন্তু রুগী ভর্তি হয়েছে এবং এখানেও 200 জনের বেশি রুগী এখানে ভর্তি হয়েছে। প্রতিটি মুহূর্তে কিন্তু এখানে রুগী আসতে শুরু করেছে। বিশেষ করে
যে গ্রামাঞ্চলগুলো রয়েছে সেই গ্রামাঞ্চলগুলো থেকে কিন্তু রুগী আসছে। কিছুক্ষণ আগে পাবনার থেকে রুগী আসছে, পাবনার সিরাজগঞ্জ, এখানে গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, নাটোর জেলা থেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে রুগী আসছে এবং প্রত্যেক দিনই রুগী আসছে। আর গত 24 ঘন্টা কিন্তু এখানে 16 জনের রুগী মারা গেছে এবং আজকে সকাল থেকে 4টা পর্যন্ত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে 4 জন মারা গেছে এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে রুগী আসতে শুরু করেছে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যে পরিমাণ যেভাবে করোনা সংক্রামিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে 3য় শ্রেণী এবং 4র্থ শ্রেণীর যে কর্মচারীগুলো রয়েছে সে কর্মচারীগুলোর মধ্যেও কিন্তু এখানে করোনা লক্ষ্য করা গেছে এবং তারা প্রায় 24 জনের মতো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কিন্তু করোনা আক্রান্ত হয়েছে এবং এটা একটা বিপর্যয়ের আশঙ্কা করছে যে চিকিৎসা সেবা দিতে যায় কিন্তু এরাও করোনা সংক্রান্ত হচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া নিয়েও কিন্তু একটি সংকট হতে পারে। তো এই ছিল আমার কাছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে করোনা নিয়ে সর্বশেষ শ্রেয়া। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেখানকার করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। এদিকে আইসিইউ তো দূরের কথা, রাজধানীর কোভিড হাসপাতালে একটি শয্যা পাওয়াই এখন দুরূহ হয়ে উঠেছে। হাসপাতালে চাপ বাড়ায় রোগীর অবস্থা খুব বেশি খারাপ না হলে মিলছে না ভর্তির অনুমতিও। আর সরকারি কোনো হাসপাতালে আইসিইউ না থাকায় সবাই ভিড় করছেন ডিএনসিসি হাসপাতালে। সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ না মানলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণের হারের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভোগ, বাড়ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নির্ধারিত 300 বেড শেষ হয়েছে কবেই। রোগীর সংখ্যা এখন 400-রও বেশি। তবু প্রতিদিনই 50 জনের বেশি রোগী বাড়ি পাঠিয়েও ঠাঁই মিলছে না হালকা শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীদের। আমরা বলছিলাম যে আমাদের অনেক সমস্যা, ঠিক আছে আমাদের রোগীটা ভর্তি করেন, এখানে ভর্তি করলো না। আবার যাদের অবস্থা বেশি খারাপ অর্থাৎ আইসিইউ দরকার, তাদের বাধ্য হয়েই ফিরিয়ে দিতে হচ্ছে অন্য হাসপাতালে। সাধারণ বেড আছে কিন্তু অক্সিজেন লেভেল দেখবো যে আপনার 72, 74, এখন বললো যে না আমরা আইসিইউ লাগবে মাস্ট। ভর্তি নিবে না, আমরা এখন প্রাইভেট হাসপাতালের দিকে যাব দেখি ভাবতেছি। আর আইসিইউ ও এইচডিইউ খালি থাকায় গুরুতর সব রোগী যেন ভিড় করেছে ডিএনসিসি কোভিড হাসপাতালে। তাই এই হাসপাতালে তৈরি হয়েছে দীর্ঘ সারি। দৌড়াদৌড়ি বলতেছি যে আইসিইউ রুমের খালি নেই বলে, এই জন্য বলে এই রুমে যাও, ওই রুমে যাও, এখানে যাও, ওইখানে যাও, কত আধা ঘন্টা ধরে রুগী এখানে রেখে দিচ্ছি। এখনো হাতে গোনা কয়েকটি আইসিইউ খালি থাকলেও এমন অবস্থা চলতে থাকলে এই সক্ষমতা ফুরিয়ে যাবার শঙ্কা হাসপাতাল পরিচালকের। এই ধারায় যদি প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে একটা সময় কিন্তু আমরাও অনেক গভীর সংকটে পড়ে যাব, বিশেষ করে সিরিয়াস পেশেন্ট হ্যান্ডেলের জন্য। আর অধিদপ্তর বলছে রোগী না কমলে হাসপাতালের হাহাকারও কমবে না। অক্সিজেন স্যাচুরেশন যদি বেশি সময় ধরে কম থাকে তাহলে পরে তো ব্রেন ডেথ এমনি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে সামাল দেওয়া খুব কঠিন কাজ, তাদেরকে বাঁচানোও কঠিন কাজ। মঙ্গলবার দেশে প্রথমবারের মতো শনাক্ত ছাড়ায় 11,000-এর বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের মধ্যেও রাজধানীতে ঠেকানো যাচ্ছে না সাধারণ মানুষের চলাচল। রাস্তায় যানবাহনের চাপও বেশি। এ বিষয়ে জানাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। শ্রেয়া, লকডাউন তথা কঠোর বিধিনিষেধের 7ম দিনে এসে আমরা দেখছি অনেকটা ঢিলেঢালা ভাব, অর্থাৎ কোনোভাবেই অহেতুক চলাচল থামানো যাচ্ছে না। আমরা রাজধানীর দারুস সালাম এলাকায় রয়েছি মিরপুরের, এবং এইখানে সকাল থেকে যে চেকপোস্টটিতে দায়িত্বরতরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন সকাল থেকে এ পর্যন্ত তারা অনেকগুলো মামলা করেছেন। 11টি মামলা করেছেন গাড়ির বিরুদ্ধে। অহেতুক বা অপ্রয়োজনে তারা বাইরে বেরিয়েছিলেন, যে কারণগুলোতে আসলে বাইরে বের হওয়ার অনুমতি নেই এ সময়ে। তারপরেও কিন্তু কোনোভাবে এই যে চলাচল সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর রাস্তায় গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনই কিন্তু আমরা দেখেছি। বলা চলে যে এই যে মূল সড়ক, এই মূল সড়কে অসংখ্য, বলা চলে যে হাজারো ব্যক্তিগত গাড়ি, হাজারো রিক্সা, এছাড়া সিএনজি, মোটরসাইকেলে আমরা দেখেছি 2 জন করে আসলে বহন করতে, এবং সেটি আসলে ভাড়ায় বা চুক্তিতে একজন আরেকজনকে বহন করে নিয়ে যাচ্ছেন, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখেছি। মূল সড়কের অবস্থা এরকম হলেও অলিগলির অবস্থা কিন্তু আরও খারাপ। আমরা কিছুক্ষণ আগে মগবাজার দিলু রোড থেকে এসেছি, সেখানে দেখেছি যে অলিগলির ভেতরে কিন্তু মানুষের অনিয়ন্ত্রিত চলাচল। সেখানে কিন্তু আসলে কোনো স্বাস্থ্যবিধি বা মুখে মাস্ক পরা বা কোনো ধরনের যে সরকারি নির্দেশনাগুলো রয়েছে তার মানতে কিন্তু আমরা কাউকে দেখিনি। আমরা দেখেছি সেনা সদস্যরা সেই অলিগলির ভিতরে তারা টহল দিয়েছেন এবং
যারা বাইরে চলাফেরা করছেন অহেতুকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা যাতে ঘরে ফিরে যায়। এছাড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা কঠোরভাবে হুঁশিয়ার করেছেন। তো এই যে কঠোর বিধিনিষেধ চলছে, এই বিধিনিষেধের সপ্তম দিনে আমরা যেমনটা দেখছি যে প্রথম 2 দিন বা প্রথম 3 দিন যেমনটা ছিল, লকডাউনের মেয়াদ যত বাড়ছে বা লকডাউন যত দীর্ঘ হচ্ছে তত কিন্তু এই যে সড়কে গাড়ির সংখ্যা বা বাইরে বের হতে মানুষের যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু বাড়ছে। তবে এই চেকপোস্ট দিয়ে যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু আসলে এত অসংখ্য গাড়ি যে একটি গাড়িকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু পেছনে যানজট লেগে যাচ্ছে, অর্থাৎ অনেক দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়ে যাচ্ছে এবং যারা সদুত্তর দিতে পারছেন তাদেরকে সামনে যেতে দেওয়া হচ্ছে, আর যারা এখনো সদুত্তর দিতে পারছেন না তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রেয়া, এখানে শুধু যে ব্যক্তিগত গাড়ি তাই নয়, আমরা দেখেছি যে রিক্সা, অসংখ্য রিক্সা, সেই রিক্সায় যারা যাচ্ছেন অনেকের মুখে মাস্ক নেই, আর সামাজিক দূরত্ব তো কোনোভাবেই নেই, কেননা রিক্সায় তারা 2 জন করে যাচ্ছেন। এছাড়া রাস্তায় যারা হেঁটে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যারা এই যে রাস্তার আশপাশে যে দোকানগুলো খোলা রয়েছে সেই দোকানগুলোতেও কিন্তু আসলে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমরা প্রথম 2-1 দিন দেখেছিলাম যে রাস্তার 2 পাশের দোকানগুলো বন্ধ ছিল, ফার্মেসি বা জরুরি সেবার জায়গাগুলো ছাড়া, কিন্তু এখন কিন্তু অনেক ধরনের দোকানই খোলা রয়েছে। শ্রেয়া, মিরপুরের দারুসালাম এলাকা থেকে সড়কে যান চলাচলের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। 2 মাস বন্ধ থাকার পর টিকা নিবন্ধন শুরু হবার প্রথম দিনই নিবন্ধন করেছেন 2 লাখের বেশি মানুষ। আগামী সপ্তাহে সারা দেশে আবারও গণহারে টিকাদান কর্মসূচির পরিকল্পনা করছে স্বাস্থ্য বিভাগ। এদিকে কোভ্যাক্সের আওতায় 25 থেকে 30 দিনের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার 35 লাখ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান, আগামী সপ্তাহে জাপান কোভ্যাক্সের আওতায় বড় সংখ্যক টিকার চালান পাঠাতে পারে। সিনোফার্ম, মডার্না আর ফাইজার মিলে সরকারের হাতে মজুদ এখন 57 লাখের মতো টিকা। সম্ভাবনা আছে আগামী মাসেও আরও টিকা আসার। আর এর উপর ভর করেই 2 মাস পর আবারও খুলল সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ। বুধবার প্রথম দিনেই নিবন্ধন করেছেন 2 লাখের বেশি নাগরিক। এবার নিবন্ধন তালিকায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা ক্যাটাগরি। আর বয়স 35-এর কম হলেও নিবন্ধন করা যাবে আরও 23 শ্রেণীতে। নিবন্ধনের সুযোগ পাবেন শিক্ষা প্রতিষ্ঠান, জরুরি সেবা ও ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ক্যাটাগরিতে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি রয়েছে সব ধর্মীয় প্রতিনিধিদের সুযোগ। নিবন্ধনের আওতায় থাকছেন প্রবাসী কর্মী, চিকিৎসা সংশ্লিষ্ট বিষয় ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা। এর মাঝেই কোভ্যাক্সের আওতায় চলতি মাসের শেষ সপ্তাহে কিংবা আগস্টের শুরুতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 35 লাখ টিকা বাংলাদেশ পেতে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বুধবার দুপুরে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, কোভ্যাক্সের আওতায় ইউরোপ থেকে বাংলাদেশ 10 লাখ ডোজ টিকা পাবে। এছাড়া জাপানের কাছ থেকেও পেতে পারে বড় টিকার চালান। এক্সাক্ট পরিমাণ বলে নাই, বাট যে কোনো দিন এই সপ্তাহে, হয়তো আগামী সপ্তাহে ওনারা একটা বড় অঙ্কের ভ্যাকসিন আন্ডার কোভ্যাক্স দেবেন। আশা করি 2.5 মিলিয়নের নিচে না, এরকম আশা করি। তাছাড়া ইউরোপিয়ানরা, তাদেরও আমরা কন্ট্যাক্ট করেছিলাম, সেইগুলো আসা শুরু হয়েছে। সেইটাও কোভ্যাক্সের আন্ডারে আমরা আরও প্রায় 10 লক্ষ এরকম পাবো। এদিকে আগামী সপ্তাহেই সারা দেশে গণহারে টিকার প্রয়োগ শুরু করতে চায় স্বাস্থ্য বিভাগ। আমরা খুব তাড়াতাড়ি দিব, ইন্টারনাল কাজগুলো এখন সমাধান হচ্ছে, আশা করি 2-4 দিনের মধ্যেই শুরু করতে পারবে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি, বিভিন্ন জায়গায় টিকা পাঠানোর বিষয়টি আর অন্যান্য কাজকর্ম যেগুলো বিষয় থাকে, লিস্টিং করা, নিবন্ধন করা, এই কাজগুলো চলছে। দেশে এখন পর্যন্ত 1 কোটির বেশি ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। চিঠিতে বলা হয়, গ্রাহক ও ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া 3 কোটি 38 লাখ টাকা আত্মসাতের শঙ্কা থাকায় এই সুপারিশ করা হয়েছে। দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলের নানা লোভনীয় অফারে হুমড়ি খেয়ে পড়েছে ক্রেতারা। নিয়ম বহির্ভূত নানা কর্মকাণ্ডে ইভেলের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে বারবার, গণমাধ্যমেও খবর এসেছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক একটি তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। ওই প্রতিবেদনে বলা হয়, 14 মার্চ পর্যন্ত ইভেলের মোট সম্পদ ও দায়ের ফারাক অন্তত 6 গুণ। মোট সম্পদ মাত্র 91 কোটি 69 লাখ 42,846 কোটি টাকার বিপরীতে দায় আছে 407 কোটি 18 লাখ 48 হাজার 994 টাকা।
গ্রাহকের দায় মেটাতে 403 কোটি টাকা থাকার কথা থাকলেও কোম্পানিটির হাতে সম্পদ আছে 65 কোটি টাকা। এই হিসাবে মাত্র 16.14% গ্রাহককে পণ্য সরবরাহ অথবা অর্থ ফেরত দিতে পারবে ইভেলি.com। এমন অবস্থায় 338,18,18,178 কোটি টাকা আত্মসাৎ বা অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা থেকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদনের উপর ভিত্তি করে একাধিক বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 10 দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার বিধান রেখে করা হয়েছে ই-কমার্স নীতিমালা। এরপরই দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইভিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের WTO সেল। চিঠিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বিষয়ে উল্লেখ করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর ২৫শে মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদর দফতরের সামনে মানববন্ধন করছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্র ও সর্ব ইউরোপীয় শাখা। সেখানে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, দাবিতে সুইজারল্যান্ডের জেনেভার ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের সামনে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ বেশ কয়েকটি সংগঠন এখানে অবস্থান কর্মসূচি প্রতিবাদ সমাবেশ করছে। এই মুহূর্তে যারা আয়োজন করেছেন তাদের একজন আমাদের সাথে আছেন। আমরা আজকের আয়োজন সম্পর্কে এখন তার কাছ থেকে শুনবো। আজকের আয়োজন বলতে গেলে জেনেভা জাতিসংঘের এই দপ্তরের সামনে, এটি যেখানে বলা হয় ব্রোকেন চেয়ার, সেই ব্রোকেন চেয়ারের নিচে আমরা শতাধিক মানুষ মানববন্ধন করছে, প্রতিবাদ সমাবেশ করছে। 1971-এ পাকিস্তানি বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, যে গণধর্ষণ চালিয়েছিল, তার আন্তর্জাতিক স্বীকৃতি এবং সারা বিশ্বে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানানো, এবং মায়ানমার থেকে যে 10 লক্ষ রোহিঙ্গা ফিরে আসছে, সেখানে যে গণহত্যা এবং গণহত্যা চলেছে তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য, তার বিরুদ্ধে একটি ক্যাম্পিং করার জন্য আজকে আমাদের এই আয়োজন। এখানে আমরা ফ্রান্স, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে শতাধিক লোক এখানে সমাবদ্ধ হয়েছে এই প্রতিবাদ সমাবেশ করার জন্য। শ্রেয়া, আপনি শুনছিলেন যে সুইজারল্যান্ডের জেনেভার ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তরের সামনে 1971 সালের 25শে মার্চ যে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছিল তার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটি, এখানকার সুইজারল্যান্ডের কমিটি সহ এবং বিভিন্ন সংগঠন, ইউরোপীয় ইউনিয়নের যে আরো অন্যান্য বিভিন্ন দেশে বাংলাদেশিদের যে সংগঠনগুলো আছে, মানবাধিকার সংগঠনগুলো আছে, সুইজারল্যান্ড আওয়ামী লীগ, ফ্রান্স আওয়ামী লীগ, সুইডেন বিভিন্ন যে আওয়ামী লীগের ইউনিটগুলো রয়েছে, তারা এখানে সমবেত হয়েছে এবং বিভিন্ন প্লে কার্ড আসলে তাদের হাতে শুভ পাচ্ছে। 1971 সালের যে গণহত্যা চালানো হয়েছিল এই প্লে কার্ডগুলোতে সে সময়ের আসলে ছবিগুলো এখানে আসলে শোভা পাচ্ছে। এখন এখানে বক্তব্য পর্ব চলছে, সেই বক্তব্যগুলোতে তারা সেই সময়ের যে গণহত্যা, নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সে সময়, সেগুলোর আসলে তারা বর্ণনা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভার ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তরের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদর দফতরের সামনে থেকে মানববন্ধনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।